আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের একজন শ্রোতার পাঠানো একটা তথ্যের গভীরে যাব, যা একটা বেশ পুরনো কিন্তু আমার মনে হয় চির নতুন প্রশ্নকে সামনে এনেছে। প্রশ্নটা হলো, বেশিরভাগ মানুষ কেন সম্পদশালী হতে পারে না? ব্যাপারটা এমন না যে তারা যথেষ্ট উপার্জন করে না বা আম, যথেষ্ট বুদ্ধিমান নয়। তাহলে আসল বাধাটা কোথায়? এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো ঠিক কী? এই বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে আমরা দুটো অসাধারণ বইয়ের সারাংশ ঘেঁটে দেখেছি। একটা হলো নেপোলিয়ন হিলের ক্লাসিক থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আর অন্যটা হলো আধুনিক সময়ের এখনকার খুব সাড়া জাগানো বই মর্গেন হাউজেলের দ্য সাইকোলজি অব মানি। আমাদের আজকের মিশন হলো এই দুই প্রজন্মের দুটো ভিন্ন দৃষ্টিকোণকে মিলিয়ে দেখা আর বোঝার চেষ্টা করা যে টাকা পয়সার খেলায় মানুষ ঠিক কোন মনস্তাত্ত্বিক ফাঁদে পা দেয়। এটা কিন্তু দারুণ একটা বিষয়। কারণ সম্পদ তৈরির ব্যাপারটা শেষ পর্যন্ত দেখলে এটা গণিতের কোনো জটিল সূত্র নয়, বরং এটা মানুষের আচরণের এক বলা যায় বিশৃঙ্খল খেলার মাঠ। আর এই দুটি বই ঠিক এই ব্যাপারটি খুব স্পষ্টভাবে তুলে ধরেছে যে আপনার আর্থিক ভাগ্য আপনার এক্সেল শিটের চেয়ে আপনার মাথার ভেতরেই বেশি নির্ধারিত হয়। আচ্ছা, তাহলে চলুন এই খেলার মাঠেই নেমে পড়া যাক। আমার তো মনে হয় প্রথম ভুলটা হয় একেবারে শুরুতেই, লক্ষ্য ঠিক করা নিয়ে। মর্গান হাউজেল উনি ধনী আর সম্পদশালী হওয়ার মধ্যে একটা অসাধারণ পার্থক্য দেখিয়েছেন। ধনী হওয়াটা হলো বর্তমান আয়, যা দিয়ে দামি গাড়ি, বড় বাড়ি এসব কেনা যায়। এটা বাইরে থেকে দেখা যায়। কিন্তু সম্পদ সম্পদ হলো সেই টাকা যা খরচ করা হয়নি, এটা অদৃশ্য। এই অদৃশ্য হওয়ার ধারণাটাই কিন্তু মূল চাবিকাঠি। নেপোলিয়ন হিল যাকে বলছেন সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য বা ডেফিনিট চিফ এইম, তার সাথে এটা সরাসরি জড়িত। যদি আপনার লক্ষ্য হয় শুধু ধনী দেখানো, ধরুন সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ছবি পোস্ট করা বা বন্ধুদের মাঝে নিজের স্ট্যাটাস জাহির করা, তাহলে আপনার প্রধান লক্ষ্যটাই আসলে খরচ করা, জমানো নয়। ফলে আয় যতই বাড়ুক না কেন, জীবনযাত্রার মানও রকেটের গতিতে বাড়তে থাকে। আর সঞ্চয়ের খাতাটা শূন্যই থেকে যায়। একদম, এটা একটা আর্থিক ব্ল্যাক হোলের মতো। ঠিক তাই। হাউজেলের ভাষায় সম্পদ হলো সেই গাড়ি যা কেনা হয়নি, সেই হীরা যা কেনা থেকে নিজেকে বিরত রাখা হয়েছে। এটা হলো আর্থিক স্বাধীনতা, যখন তখন চাকরি ছেড়ে দেওয়ার ক্ষমতা। এটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। অন্যদিকে ধনী হওয়াটা অনেক সময় একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে, তাই না? কারণ সেই জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা বজায় রাখার জন্য অনবরত টাকার পেছনে ছুটতে হয়। এই আলোচনাটা আমাকে স্প্রিন্টার আর ম্যারাথন দৌড়বিদের কথা মনে করিয়ে দেয়। ধনী হওয়ার চেষ্টাটা হলো ১০০ মিটারের স্প্রিন্ট, প্রচুর শক্তি, গতি, জাঁকজমক, কিন্তু দ্রুতই শেষ হয়ে যায়। অন্যদিকে সম্পদশালী হওয়া হলো একটা ম্যারাথন। এটা ধীর, বিরক্তকর এবং বেশিরভাগ সময় নীরবে একা একা দৌড়াতে হয়। এখানে মূল লক্ষ্য জেতা নয়, বরং দৌড়টা শেষ করা, অর্থাৎ টিকে থাকা। আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য যদি ম্যারাথন শেষ করা হয়, তাহলে আপনি মাঝপথে আইসক্রিম খাওয়ার জন্য থামবেন না। প্রতিটি আর্থিক সিদ্ধান্ত তখন সেই দীর্ঘমেয়াদী লক্ষ্যের নিরিখেই নেওয়া হবে। ১ মিনিট, তার আপনি বলতে চাইছেন যে শুধুমাত্র আচরণের কারণে একজন সাধারণ স্কুল শিক্ষকের আর্থিক সাফল্যের সম্ভাবনা একজন আবেগপ্রবণ জিনিয়াস ডাক্তারের চেয়েও বেশি হতে পারে? এটা তো আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি নাড়িয়ে দেয়। আমরা তো ভাবি যে যত বেশি আয় করে সে তত বেশি সম্পদশালী। আপনার এই প্রশ্নটাই তো পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। হাউজেল ঠিক এটাই বলেন। ফিনান্স কোনো কঠিন বিজ্ঞান নয়, যেমনটা পদার্থবিদ্যা বা রসায়ন। এটা একটা সফট স্কিল, যেখানে আপনার বুদ্ধিমত্তার চেয়ে আপনার আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেই আবেগের খেলা শুরু হয়। দুটি প্রধান আবেগ পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে: ভয় আর লোভ। আমার এক বন্ধু আছে, সে গত বছর যখন সবাই একটা বিশেষ ক্রিপ্টোকারেন্সি নিয়ে মাতামাতি করছিল, তখন ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটে পড়ে তার জমানো টাকার বড় একটা অংশ সেখানে বিনিয়োগ করে ফেলে। এখন তার কি অবস্থা তা নাই বা বললাম। এটা সম্ভবত লোভের সবচেয়ে পরিষ্কার উদাহরণ। ঠিক তাই। আর উল্টোটাও ঘটে। যখন বাজার পড়তে শুরু করে, তখন মানুষ ভয়ে, তাদের কষ্টার্জিত টাকা হারানোর আশঙ্কায় এমন দামে সব বিক্রি করে দেয় যে দামে তারা নিজেরাও কোনোদিন কিনত না। এই ভয় আর লোভের চক্রে পড়েই সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বড় ভুলটা করে। কম দামে বিক্রি করে আর বেশি দামে কেনে। একদম। অথচ নিয়মটা হওয়া উচিত ছিল ঠিক তার উল্টো।
হাউজেলের মতে সবচেয়ে বড় আর্থিক দক্ষতা হল গোলপোস্টকে না সরানো, অর্থাৎ রাতারাতি বড়লোক হওয়ার আশায় ঝুঁকি না নিয়ে লম্বা সময় ধরে একটা মোটামুটি রিটার্ন পেয়ে যাওয়া। কিন্তু আবেগ আবেগ আমাদের টিকে থাকতে দেয় না। হাউজেল তো আধুনিক সময়ের ডেটা আর উদাহরণ দিয়ে আবেগের এই সমস্যাটা দেখিয়েছেন, কিন্তু প্রায় ১০০ বছর আগে মহামন্দার যুগে নেপোলিয়ন হিল কিভাবে এই আবেগের মোকাবেলা করেছিলেন? তখন তো মানুষের হাতে টাকাই ছিল না। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হিল সম্পূর্ণ ভিন্ন একটা রাস্তা ধরেছিলেন। তিনি ভয়কে সরাসরি আক্রমণ করার কথা বলেছেন। দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, অসুস্থতার ভয়। তার মতে এই ভয়গুলোই মানুষের মনকে পঙ্গু করে দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। তিনি এই ভয়ের শূন্যস্থানে বিশ্বাস এবং একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা বা বার্নিং ডিজায়ার স্থাপন করতে বলেছেন। তার মানে কি এটা শুধুই পজিটিভ থিঙ্কিং, যে আমি ধনী হব ভাবলেই ধনী হয়ে যাব? না না, বিষয়টা তার চেয়েও গভীর। এটা শুধু অন্ধ আশাবাদ নয়, এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল। যখন আপনার মাথায় আপনার লক্ষ্যের প্রতি একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকে, তখন বাজারে ছোটখাটো উত্থান পতন বা পাশের বাড়ির লোকের নতুন গাড়ি কেনা, এইসব বাইরের কোলাহল আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারে না। হিলের দর্শনটা হলো, আপনার ভেতরের সংকল্প যদি যথেষ্ট শক্তিশালী হয়, তবে বাইরের ভয় বা লোভ আপনাকে প্রভাবিত করতে পারবে না। সবচেয়ে বড় ভুল হল স্বল্পমেয়াদী আবেগের ভিত্তিতে দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত নেওয়া। আজকের বাজারের আতঙ্কের উপর ভিত্তি করে আগামী ৩০ বছরের অবসরের পরিকল্পনা বদলে ফেলা এর একটা ক্লাসিক উদাহরণ। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে লক্ষ্যটা হতে হবে ম্যারাথনের মতো, আর আবেগটাকে রাখতে হবে নিয়ন্ত্রণে। কিন্তু শুধু স্টার্টিং লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে থাকলেই তো আর ম্যারাথন জেতা যায় না, তাই না? একটা রোড ম্যাপ বা সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া তো গাড়ি চালানোই মুশকিল। সম্পদ তৈরি তো অনেক দূরের ব্যাপার। নেপোলিয়ন হিল কি এই পরিকল্পনার উপর জোর দিয়েছিলেন? আপনার এই কথাটা শুনেই তো আসল প্রশ্নটা মাথায় এলো। শুধু ইচ্ছা থাকাই যথেষ্ট নয়। হিল যাকে বলছেন সংগঠিত পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং, সেটা হলো আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ব্লুপ্রিন্ট। তিনি আক্ষরিক অর্থে ধাপে ধাপে পরিকল্পনা তৈরির কথা বলেছেন। ঠিক কত টাকা চান, কবে চান, তার বিনিময়ে আপনি কি সেবা বা পণ্য দেবেন, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে আপনি কি করবেন তার একটা বিস্তারিত নকশা। তার মানে আমি ধনী হতে চাই, এটা কোনো পরিকল্পনা নয়। এটা শুধু একটা মেঘের মতো ভাসমান ইচ্ছা। একটা সত্যিকারের পরিকল্পনা হলো, আমি আগামী ১৫ বছরে অবসরের জন্য ২ কোটি টাকার একটি ফান্ড তৈরি করতে চাই। এর জন্য আমি প্রতি মাসে আমার আয়ের ২৫% একটি সাধারণ ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করব, কোনো পরিস্থিতিতেই তা ভাঙব না, এবং প্রতি বছর আমার পেশাগত দক্ষতা বাড়িয়ে আয় অন্তত ৭% বৃদ্ধি করার চেষ্টা করব। চমৎকার উদাহরণ। তবে এখানে একটা মনস্তাত্ত্বিক ফাঁদ আছে। মানুষ যখন এত সুন্দর পরিকল্পনা করে, তখন তারা ধরে নেয় যে তাদের জীবনটাও পরিকল্পনা মাফিক চলবে। কিন্তু হাউজেল ঠিক এখানেই আমাদের মনে করিয়ে দেন যে অপ্রত্যাশিত ঘটনা ঘটবেই। আপনার চাকরি চলে যেতে পারে, হঠাৎ অসুস্থতা আসতে পারে, বাজারে ধস নামতে পারে। তাই পরিকল্পনার মধ্যে আকস্মিক ধাক্কা সামলানোর জন্য জায়গা রাখাও কিন্তু পরিকল্পনারই একটা অংশ। আর এখানেই হাউজেলের উঁচু সঞ্চয়ের হার বা হাই সেভিংস রেটের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা একটা দারুণ পয়েন্ট। মানুষ প্রায়ই এমন সব বিষয়ের ওপর মনোযোগ দেয় যা তাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন স্টক মার্কেট কেমন পারফর্ম করবে বা অর্থনীতি কোন দিকে যাবে। কিন্তু আমি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করব, সেটা তো পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। ঠিক। আর এই সঞ্চয়ের হারটাই আপনার পরিকল্পনার সুরক্ষা কবচ। এটা আপনাকে বাজারের উত্থান পতনে ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। মনস্তাত্ত্বিক ভুলটা হলো সঠিক বিনিয়োগ বা পারফেক্ট প্ল্যানের জন্য অপেক্ষা করা আর সেই ফাঁকে কিছুই শুরু না করা। অনেকেই মনে করে যে তাদের পরবর্তী টেসলা বা গুগল খুঁজে বের করতে হবে। কিন্তু হাউজেল দেখিয়েছেন সাধারণ একটি ইন্ডেক্স ফান্ডে নিয়মিত বিনিয়োগ করে যাওয়া এবং একটি ভালো সঞ্চয়ের হার বজায় রাখাই বেশিরভাগ মানুষের জন্য সম্পদ তৈরির সবচেয়ে নির্ভরযোগ্য পথ। পরিকল্পনাকে জটিল করার প্রয়োজন নেই, বরং ধারাবাহিক হওয়াই আসল চাবিকাঠি। এবার তাহলে সবচেয়ে কঠিন অংশে আসা যাক, সময় এবং ধৈর্য। হাউজেলের সবচেয়ে বড় ধারণাগুলোর একটি হল চক্রবৃদ্ধি সুদের জাদু। তিনি ওয়ারেন বাফেটের উদাহরণ দিয়ে বলেন, তার ৯৫%রও বেশি সম্পদ নাকি ৬৫ বছর বয়সের পরে অর্জিত হয়েছে। এর কারণ হল সময়।
কিন্তু সমস্যা হলো অপেক্ষা করাটা খুব বিরক্তিকর। আমরা 1 বছরে টাকা দ্বিগুণ করতে চাই, 10 বছরে নয়। যখন দেখি অন্যরা দ্রুত লাভ করছে, তখন নিজের ধীরগতির পরিকল্পনাটাকে অর্থহীন মনে হয়। এই অধৈর্য হওয়াটাই আধুনিক যুগের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বাধা। এর ফলেই মানুষ সাময়িক ট্রেন্ডের পেছনে ছোটে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়। চক্রবৃদ্ধি সুদকে প্রথম কয়েক বছর প্রায় বোঝাই যায় না। এটা অনেকটা বাঁশ গাছ লাগানোর মতো। প্রথম 5 বছর মাটির নিচে কিছুই দেখা যায় না। তারপর হঠাৎ করে এই গাছটা 90 ফুট লম্বা হয়ে যায়। ঠিক তাই। কিন্তু ওই প্রথম 5 বছর ধৈর্য ধরে জল দিয়ে যাওয়ার মানসিকতাই বেশিরভাগ মানুষের থাকে না। তারা দ্রুত ফলন দেওয়া অন্য কোনো গাছের পেছনে ছোটে। তাহলে হাউজেল তো সময়ের শক্তি আর চক্রবৃদ্ধির সুদের মতো গাণিতিক দিকটার কথা বলছেন। কিন্তু 1930-এর দশকে যখন মানুষের হাতে টাকাই ছিল না, তখন নেপোলিয়ন হিল কিভাবে মানুষকে ধৈর্য ধরতে বলতেন? তার দর্শনে এই বিষয়টি কিভাবে এসেছে? দারুণ প্রশ্ন। এখানেই দুটি বইয়ের দর্শন এসে মিলে যায়। হিলের প্রতিষেধক হিসেবে অধ্যবসায় বা পারসিস্টেন্স শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলেন, আকাঙ্ক্ষা এবং পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় বাধা হল প্রথম বাধার সম্মুখীন হয়েই হাল ছেড়ে দেওয়া। হিলের মতে অধ্যবসায় কোনো সাধারণ গুণ নয়, এটা হলো ইচ্ছাশক্তির এমন একটি রূপ যা আপনার লক্ষ্যের প্রতি বিশ্বাস দ্বারা সমর্থিত। যখন আপনি আপনার লক্ষ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তখন সাময়িক ব্যর্থতা বা ধীর গতি আপনাকে থামাতে পারে না। বিষয়টা তাহলে দাঁড়ালো যে প্রায় 1 শতাব্দীর ব্যবধানে লেখা দুটি বই সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট থেকে একই সিদ্ধান্তে পৌঁছেছে। হাউজেল গাণিতিকভাবে দেখাচ্ছেন যে সময় কিভাবে আপনার টাকাকে বহুগুণে বাড়িয়ে তোলে, আর হিল মনস্তাত্ত্বিকভাবে বলছেন যে সেই সময়টুকু টিকে থাকার জন্য আপনার ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখতে হবে। আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন। হাউজেল আপনাকে কি করতে হবে তার একটা গাণিতিক নিশ্চয়তা দিচ্ছেন, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কাজ করবেই। আর হিল আপনাকে বলছেন কিভাবে সেই দীর্ঘ পথটা পাড়ি দেবেন তার মানসিক শক্তি অর্জনের কথা। দুটো মিলিয়েই কিন্তু পূর্ণাঙ্গ চিত্রটা তৈরি হয়। আসল মানসিকতার পরিবর্তনটা এই বছর কিভাবে বড়লোক হওয়া যায় থেকে কোন আর্থিক অভ্যাসগুলো আমি কয়েক দশক ধরে চালিয়ে যেতে পারব তেই নিয়ে আসতে হবে। প্রশ্নটা হওয়া উচিত, আমার সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা কি এতটাই সহজ ও টেকসই যে আমি বাজারের উত্থান পতন, অর্থনৈতিক মন্দা বা ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটার মধ্যেও এটা চালিয়ে যেতে পারব? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আমাদের এই আলোচনা থেকে যা উঠে আসছে তা হলো সম্পদশালী হওয়ার পথ কোনো গোপন শেয়ার বাজারের টিপস বা আর্থিক প্রতিভা দিয়ে তৈরি নয়। এটা মূলত নিজের মনস্তত্ত্বকে আয়ত্ত করার একটা খেলা। আপনি কি ধনী দেখানোর খেলা খেলছেন, নাকি নীরবে সম্পদশালী হওয়ার খেলা খেলছেন? একেবারে ঠিক। আমরা যদি ভুলগুলোকে এক জায়গায় করি, প্রথমত ভুল খেলায় অংশ নেওয়া, অর্থাৎ সম্পদশালী হওয়ার বদলে ধনী দেখানোর চেষ্টা করা। দ্বিতীয়ত আবেগের কাছে হেরে যাওয়া, ভয় পেলে বিক্রি করা এবং লোভে পড়ে কেনা। তৃতীয়ত কোনো বাস্তবসম্মত ও ধারাবাহিক পরিকল্পনা না থাকা এবং সেরা সুযোগের জন্য অপেক্ষা করতে থাকা। এবং চতুর্থত অধৈর্য হয়ে পড়া এবং সময়ের শক্তিকে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদকে তার কাজ করতে না দেওয়া। আর এই প্রতিটি ভুলের মূলে রয়েছে মনস্তত্ত্ব। ধনী ও সম্পদশালীর পার্থক্য বোঝা, ভয় ও লোভ নিয়ন্ত্রণ করা, একটি সাধারণ পরিকল্পনাকে আঁকড়ে ধরে থাকা এবং অবিশ্বাস্য রকম ধৈর্যশীল হওয়া, এই সবগুলোই আচরণগত দক্ষতা, অ্যাকাউন্টিং বা অর্থনীতির জ্ঞান নয়। একদম। এই দুটি ভিন্ন উৎস থেকে পাওয়া সবচেয়ে বড় বার্তাটি হল, আর্থিক সাফল্য প্রথম একটি অভ্যন্তরীণ খেলা এবং তারপর বাহ্যিক। আপনি যদি নিজের মন এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আর্থিক কৌশলগুলো প্রয়োগ করা অনেক সহজ হয়ে যায়। আপনার মন যদি বিশৃঙ্খল থাকে, তাহলে পৃথিবীর সেরা আর্থিক উপদেষ্টাও আপনাকে সাহায্য করতে পারবে না। অর্থনৈতিক পরিস্থিতি বা প্রযুক্তি যতই পরিবর্তন হোক না কেন, সম্পদ তৈরির মূল সূত্রটা মানুষের মনস্তত্ত্বের সাথেই বাঁধা, যা হাজার বছরেও বদলায়নি। এবং আমাদের শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই বই দুটি ভিন্ন সময়ে লেখা হয়েছিল, তাই না? হিল লিখেছিলেন মহামন্দার যুগে, যখন মূল চ্যালেঞ্জ ছিল অভাব এবং হতাশা, আর হাউজেল লিখেছেন তথ্য ও সুযোগের প্রাচুর্যের এই আধুনিক যুগে।
আজকের দিনে যেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দেখানো জীবনযাত্রা আর ক্রিপ্টোকারেন্সির আকাশ ছোঁয়া লাভের গল্প আমাদের প্রতিনিয়ত তাড়া করে ফেরে, সেখানে এমন কোন নতুন মনস্তাত্ত্বিক ভুল তৈরি হতে পারে যা এই ক্লাসিক বইগুলো হয়তো পুরোপুরি আঁচ করতে পারেনি? হিল মানুষকে অভাবের ভয় জয় করতে শিখিয়েছেন, হাউজেল প্রাচুর্যের মধ্যে সংযম। আমাদের আজকের চ্যালেঞ্জটা কি এই দুটোর চেয়েও কঠিন?